শুভেচ্ছা নিন দর্শক। বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। দ্য ওয়াশিংটন পোস্ট একটি অডিও ফাঁস করেছে এবং সেই অডিওতে দেখা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় জামাত ইসলাম ক্ষমতায় আসুক। এবং এই রিপোর্টটা কারা ফাঁস করেছে, কি উদ্দেশ্য, এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আমি কখনোই বলি না আমার ভিডিওটা পুরো দেখেন, আজকে অনুরোধ করব একটু বড় হলেও পুরো ভিডিওটা দেখবেন। আপনারা এরকম বিশ্লেষণ কোথাও পাবেন না। অনেকে কিন্তু সত্য কথা বলতেছে না, কিন্তু আজকে আমরা বলবো এবং চুলচেরা বিশ্লেষণ করবো এবং অন্যান্য বিষয় নিয়ে। তো এই ওয়াশিংটন পোস্টের যে কলামটা, এটা নিয়ে আমার সঙ্গে আলোচনায় আছেন মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মেজর আশরাফুজ্জামান, আপনি একজন নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক হিসাবে আপনি নিশ্চয়ই, আপনার কাছে প্রশ্ন যে পুরো কলামটা আপনি পড়েছেন নিশ্চয়ই এবং জি, অডিওটাও শুনেছেন। জি, তো জি। দর্শক, এটা হচ্ছে যে 1 ডিসেম্বর মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা 4 জন নারী সাংবাদিককে দাওয়াত দিয়েছে একটা সেমিনারে, এবং সেখানে একজন নারী সাংবাদিক সে গোপনে ভিডিও রেকর্ড করে 2 জন পুরুষ সাংবাদিককে দিয়েছে। সেই 2 জন পুরুষ সাংবাদিক ভারতের যে ওয়াশিংটন পোস্টের করসপন্ডেন্স তাকে দিয়েছে, এবং সবার নাম কিন্তু আমরা পুরোপুরি ফাঁস না করে একটা ইঙ্গিত আপনাদেরকে দিব। তো প্রথমেই আপনাকে আপনাদেরকে দেখাই যে মানে পার্ট বাই পার্ট দেখাই। যেমন আমরা যদি দেখাই, এখানে এখানে সেই কূটনীতিক বলেছে যে তারা হেফাজতের সঙ্গে কথা বলবে, ইসলামী আন্দোলনের সঙ্গে কথা বলবে, জামাতের সঙ্গে কথা বলবে, এবং তারা তারা ফোন করবে, কথা বলবে। এবং আরেকটা স্ক্রিনশট দেখা গিয়েছে যে জামাত রিফর্ম করবে। জামাত অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে জয়লাভ করেছে, এবং সাংবাদিকরা বলতেছে যে তোমরা কি তার সঙ্গে কথা বলতে পারো, তোমরা কি তোমাদের শোতে তাদেরকে ডাকতে পারো। I mean, we are just looking for ways to engage, to talk to the people, um, but the Bangladeshi people are one who decided to shift. মানে তারা কথা বলতে চায়। এবং আরেকটা স্ক্রিনশট, এগুলো ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া। এখানে লিখেছে যে যে বাংলাদেশি পিপল তারা ইসলামের দিকে ঝুঁকতেছে, এবং ইসলামের দিকে ঝুঁকতেছে, এবং নেক্সট ইলেকশনে জামাত জয় লাভ করতে পারে। আর যদি তা নাও হয়, বিএনপি ক্ষমতায় আসে, তাহলেও সমস্যা নেই, কারণ বিএনপি কিছুদিনের ভিতরেই তাদের অভ্যন্তরীণ দুর্নীতির কারণে তারা নিজেরাই তারা বিলুপ্ত হয়ে যাবে। এটা এটা এই গোপন কনভারসেশনে ফাঁস হয়েছে, যেটা মার্কিন কূটনীতিক বলতেছেন। এবং এখানে এখানে বলতেছে যে জামাত ইসলাম, দে আর নট স্টুপিড, দে নট ক্রেজি। তারা তারা এখানে তারা মানে মহিলাদের মানে ইয়ে করবে না, মহিলাদের বিষয়ে তারা শরিয়া আইন চালু করবে না, তারা এনগেজ করতেছে, এবং আমরাও এনগেজ করতেছি ইত্যাদি। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিধর দেশ, তারা যে জামাতকে অনেকে বলে মৌলবাদী, অনেকে বলে ইসলামিক কট্টরপন্থী, সেই আমেরিকা যেখানে জাস্ট কিছুদিন আগে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করলো, সেই আমেরিকা আবার মুসলিম ব্রাদারহুডের মতো আরেকটা ইসলামী দলকে কেন চায় ক্ষমতায় আসুক, এবং তারা বলতেছে, ওপেন বলতেছে যে বিএনপি ক্ষমতা এলে তারা নিজেদের দুর্নীতি শেষ হয়ে যাবে। তারা কেন বিএনপিকে দুর্নীতিবাজ দল মনে করতেছে, এবং তারা কেন ইসলামিক দল হলেও তারা জামাতকে ক্ষমতায় চায়? আসসালামু আলাইকুম। আপনাকে অনেক মোবারকবাদ। খুব প্রাসঙ্গিক একটা বিষয় আনছেন, বিশেষ করে ভোটের আগে। আপনাকে এই উত্তর দেওয়ার আগে কয়েকটা দৃশ্যপট আমি আপনাদের সামনে তুলে ধরব। প্লিজ। যে আহ, বাংলাদেশ আওয়ামী লীগ যেটা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদের যখন শুরু হয়, আমি কিছু আগে শুনলাম যে এই দলের মহাসচিব ছিলেন মরহুম শামসুল হক। তো উনি বলেছিলেন যে যেহেতু মুসলিম লীগের পরিবর্তন ভেঙে এসে এই দলটা হয়েছিল, সুতরাং সেই সময় ইসলামিক ফরওয়ার্ডটা অনেক বেশি সক্রিয় ছিল। তো উনি বলছিলেন যে এই দল ইসলাম থেকে বিচ্যুত হবে না এবং ইসলামকে আপনার ইসলামিক শাসনের লক্ষ্যে তারা কাজ করবে। কিন্তু আপনি দেখছেন সেই আওয়ামী লীগ সময়ের ব্যবধানে কি হয়েছে। তো হচ্ছে কি, রাজনীতিতে আজকে যে অবস্থা, আগামীকালের সে অবস্থা পরিবর্তন হতে পারে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে এর আগে জামাতে ইসলাম কোনো সময় ক্ষমতায় আসেনি। সুতরাং একটা দেশের শাসনভার
চালনার ক্ষেত্রে কোন দলের কি দক্ষতা এবং তাদের মানে নীতি, মানে আমরা আপাতত একজনকে নীতিবান মনে করতেই পারি, কিন্তু শাসনে গেলে, সেসব দায়িত্ব গেলে কতটুকু সার্বিকভাবে দুর্নীতি মুক্ত থাকবে সেটা একটা পর্যবেক্ষণের বিষয়। ৩ নম্বর হচ্ছে যে আপনি বিএনপি ২ বার, আমি ৯১ সাল থেকে যদি ধরি ২ বার ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি প্রায় আ আ জাতীয় পার্টি তো গঠিত হল ১৯৮৬ সালে। সো আপনি ধরে নেন যে তারা আ আ তারাও অনেকদিন ক্ষমতায় ছিল। ৯ বছর জাতীয় পার্টি। না, ৯ বছর তো এরশাদ সাহেবের আপনার তো রাজনৈতিক কার্যক্রম তো আরো পরে চালু হলো। তো আপনি ৮৪ সাল থেকে সম্ভবত ওই ওদের কার্যক্রম শুরু হলো। তো বা তারা ছিল, মানে তারা দায়িত্বে ছিল। তো এখন একটা দল এবং লোকজনের ভিতরে সেই ধরনের কথা এসে যাচ্ছে যে স আ আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাত দেখছি, সরি, জাতীয় পার্টি দেখছি। এখন জামাতকে ভোট দিয়ে দেখি কিভাবে তারা কতটুকু কি করে। এখন এই কথাটা কিন্তু ভালো মার্কেট পেয়েছে। বিভিন্ন জায়গায় আপনার এই কথাটা আলোচিত হচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশ, তাদের এখানকার যে সমস্ত দূতাবাসগুলো আছে, তারা আ সম্ভাব্য কারা, মানে একটা আ ভোটে কাদের অবস্থান কেমন হতে পারে, তারা তো বিভিন্ন সার্ভে দেখছে। সেই হিসাবে দেখছে যে জামাত ইসলামের অবস্থানটা অনেক ভালো। সেজন্যই জামাতের ইসলামটা কথাটা আসছে। আর বিএনপির বিষয়টা, বিএনপি তো আগে তারা ৯১ সাল থেকে তারা ২ বার ক্ষমতায় ছিল এবং বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের জন জন শাসনকালটা বেশ বাম্পি ছিল। এবং সেই সময়ে আন্তর্জাতিক পরিস্থিতিও আ আপনার ওই যে মৌলবাদের বিরুদ্ধে একটা আ আ হুজুগ উঠছিল, যেটা আমেরিকাই তুলছিল, আমেরিকা এবং পশ্চিম। তো সেই পরিপ্রেক্ষিতে বিএনপি যথেষ্ট কষ্টের মধ্যে ছিল। আর এখানে সর্বসময় মনে রাখতে হবে যে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত অত্যন্ত বেশি সক্রিয় এবং সেটা তাদের সক্রিয়তার মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে আপনার এই যে আ গত ১৫ বছর ৮ মাস যে আওয়ামী শাসন ছিল সেই সময়ের মধ্যে তাদের শিকড়টা অনেক গভীরে প্রথিত হয়েছে এবং অনেক লোক চলে গেলেও তাদের অনেক লোক এখানে রয়ে গেছে, সেই প্রশাসনে রয়ে না, না গেছে। সেই ভারত নিয়ে আমি একটু আলাদা আলোচনা করতে চাই আপনার সঙ্গে। আমি হয়তো আসবো। কিন্তু এখানে যদি আমি আরেকটা স্ক্রিনশট দেখাই, যে এখানে কূটনীতিক বলেছে যে উই উইল মেক exceedingly clear to them we will what will happen. The European will make it exceedingly clear to them as well. তার মানে এখানে শুধু আমেরিকা না, এখানে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতেছে। তার মানে শুধু আমেরিকা না, ইউরোপিয়ান ইউনিয়নও চায় জামাত ক্ষমতায় আসুক। এবং এবং তাদের তাদের খুব একটা মানে আত্মবিশ্বাস যে জামাত ক্ষমতা এলে তারা শরিয়া আইন চালু করবে না। এখানে এখানে কি লিখেছে যে জামাত, আই ডোন্ট বিলিভ জামাত ক্যান এক্সপোজ ইম্পোজ শরিয়া। আই ওয়াজ টকিং টু সামবডি দ্য ক্যাথলিক চার্চ, তারা বলতেছে যে শরিয়া আইন চালু করবে না এবং বলতেছে শরিয়া আইন যদি চালু করে তাহলে ১০০% ট্যারিফ ১০০% ট্যারিফ ঘোষণা করবে। এবং আরো বলেছে যে যে আপনার পোশাক রপ্তানি খাত, আরএমজি সেক্টর, এগুলা বাধাগ্রস্ত হবে। সুতরাং আমি মনে করি কি লিখেছে, বিকজ দে আর টু মেনি ইউনিভার্সিটি এডুকেটেড, তারা লিখেছে যে জামাত ইসলাম শরিয়া আইন চালু করবে না, তারা প্রচলিত আইনেই চলবে, কারণ তারা ইউনিভার্সিটি এডুকেটেড। তো এই যে এইরকম একটা এই যে মানে জামাতের প্রতি বিশ্বাস, তার মানে কি এটা যে আমেরিকার সঙ্গে জামাতের খুব ডিপলি ক্লোজ একটা যোগাযোগ আছে? আমি এই বিষয়টাকে এইভাবে দেখি যে জামাত তো একটা দল যেটা নির্বাচন করেছে এবং ২০০১ এর পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানটা একটু দুর্বল হয়ে গিয়েছিল এবং আম জামাতকে হেয় করার জন্যে আপনি খেয়াল করে দেখেন, অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় আমরা প্রায় ভুলে যাই। আ মুক্তি ৭১ এর আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে আপনি দেখেন অনেকগুলো দল কিন্তু আজকে তাদের অস্তিত্ব নাই। যেমন মুসলিম লীগ, তারপরে হচ্ছে নেজামে ইসলাম। তো এই দলগুলো ওই সময়ে বেশ সক্রিয় ছিল। কিন্তু আস্তে, আস্তে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পিডিপি,
তো সেইগুলোর অস্তিত্ব এখন নাই, বা অন্য ফর্মে অন্য রূপান্তর হয়েছে হয়তো কিছুটা, আর সেই লোকগুলোও নাই। তো এখন জামাতে ইসলাম একটা শক্ত রাজনৈতিক অবস্থানে চলে গেছে। এখানে আরেকটা প্রাসঙ্গিক তথ্য দেওয়া দরকার যে উপমহাদেশে কোথাও জামাতের কিন্তু খুব ভালো ফিল্ড নেই। পাকিস্তানেও তাদের ফিল্ড শক্ত না, কয়টা সিট পায় আপনার, আর ভারতে তো নাই। এসব মিলায় কিন্তু জামাত বাংলাদেশে তাদের অবস্থানটা এমনভাবে উপস্থাপন করেছে যে সেটা জনমানুষের কাছে পৌঁছাতে পেরেছে, এবং তাদের কিছু আহ, মানে অনেক জায়গায় তাদের শক্ত অবস্থান আছে। আর বাকি সুইং ভোটারদেরকে তারা এখন বেশ ভালো টানতে পারছে বলে মনে হচ্ছে বিভিন্ন, কারণ ভোট তো এখনো হয়নি। তো এইটা বিবেচনায় রেখে এই যে মার্কিন দূতাবাস তথা পশ্চিমের দেশগুলো তারা এইভাবে জামাতের সাথে যোগাযোগ রাখছে, জি, এবং সেই এখানে জি 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 আমরা যদি পুরো অডিওটা দেখি, সেখানে কিন্তু ইউনুসের ভূয়সী প্রশংসা করা হয়েছে। যেমন জি এখানে 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 লিখেছে যে ইউনুস তারেকের সঙ্গে বৈঠক করেছে, প্রশংসা করা হয়েছে। আবার বলা হয়েছে যে যে শেখ হাসিনার যেই বিচার, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা শেখ হাসিনা যখন জামাতে নাদের বিচার করেছে তখন কিন্তু সেই বিচার সুষ্ঠু হয়নি। কিন্তু এই মার্কিন কূটনীতিক বলতেছেন ফাঁস হওয়া অডিওতে যে বর্তমান বিচার সুষ্ঠু হয়েছে, এবং ইউনুস ক্ষমতা থাকতে থাকতেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেখে যেতে পেরেছেন, যেটা ইউনুসের ম্যান্ডেটে ছিল। ম্যান্ডেটে ছিল। এবং আরো বলতেছে যে হাসিনার বিচারটা সঠিক হয়েছে। এটা কিন্তু আমেরিকা বলতেছে, যদিও বিচার নিয়ে সমালোচনা আছে যে জাতিসংঘ বলছে যে শেখ হাসিনার অ্যাবসেন্সে বিচার করা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আবার এই কূটনীতিক বলতেছে যে এই বিচারটা কিন্তু সঠিক হয়েছে। তার মানে এটা কি জাতিসংঘের সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি করে। এবং আবার বলতেছে যে ইউনুস ক্ষমতা থাকার কারণেই প্রবাসীরা হুন্ডিতে টাকা না পাঠিয়ে প্রপার চ্যানেলে পাঠাচ্ছে, এবং অর্থনীতির উন্নয়ন হচ্ছে, এবং রেফারেন্ডাম হচ্ছে, সংস্কার হচ্ছে। সব মিলিয়ে মানে আপনার কি মনে হয় যে আসলে ডক্টর ইউনুস আমেরিকার হাতের পুতুল? কারণ এত ভূয়সী প্রশংসা আসলে মানে করতেছে কেন? আমি হাতের পুতুল শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এটা ব্যবহার করা ঠিক না। প্রথমত হচ্ছে কোনো সন্দেহ নেই ইউনুস সাহেব একজন যোগ্য লোক। ২ নম্বর হচ্ছে উনি একজন অর্থনীতিবিদ। ৩ নম্বর হচ্ছে উনি যেহেতু গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, সো এই দেশের ম্যাক্রো লেভেল এবং মাইক্রো লেভেলের যে ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো, এটা অন্য অনেক রাষ্ট্রপ্রধানের থেকে উনি অনেক ভালো জানেন। সুতরাং ইউনুস সাহেব আসলেই অনেক কঠিন কাজ করেছে, এবং যেখানে আমরা আহ, আমাদের সামান্য যদি মতভেদ হয় তখনই আমরা বিরোধিতা শুরু করি। আর স্বার্থের দ্বন্দ্ব যদি হয় সেখানে রাইট আর রং প্রশ্ন না, আমার স্বার্থ হানি হয়েছে এটাই বড় কথা, এবং সেই ক্ষেত্রে আমরা শত্রুতার চরম পর্যায়ে যেতে পারি। তো ইউনুস সাহেব এই জনগোষ্ঠীর একটা ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন। উনি তো ইচ্ছা করে দায়িত্ব নেন নাই, ওনাকে আহ্বান করা হয়েছে এবং এটাকে স্থিতিশীল করার জন্য। আপনাকে এই জায়গায় একটা জিনিস মনে রাখার অনুরোধ করছি যে উনি যখন দেশের দায়িত্ব নেন আজ থেকে ১৭ মাস আগে, তখন দেশের অর্থনৈতিক অবস্থা কত দুর্বল ছিল, কত নাজুক ছিল। সে অবস্থা থেকে মোটামুটি একটা পর্যায়ে স্থিতিশীলতা আনতে পেরেছেন। তবে এই স্থিতিশীলতা আরো ভালো পর্যায়ে যেতে পারত যদি রাজনৈতিক দলগুলো তাকে পূর্ণ সহযোগিতা করত। সহযোগিতা করতো। রাইট। এখানে আর একটা তথ্য দিয়ে রাখি দর্শকদের মূল্যায়নের সুবিধার্থে। আপনি দেখেন ২০২৪-এর ৭ই আগস্ট বিএনপি একটা বড় সমাবেশ করে ৩ মাসের মধ্যে নির্বাচন চায়। তখন কিন্তু কোনো সরকার ছিল না দেশে, শুধু প্রেসিডেন্ট ছিল, এবং শুধু প্রেসিডেন্ট ছিল, আর বাকি আর সেনাবাহিনী তখন স্থিতিশীল ছিল, তারা দায়িত্ব পালন করছিল, বাকি সিভিল প্রশাসন সব তো হজবরল অবস্থা। তো তার মধ্যে কিন্তু তারা চেয়েছিল ৩ মাসের মধ্যে নির্বাচন, এরপরে ১ বছরের মধ্যে নির্বাচন, তারপরে ১.৫ বছরের মধ্যে নির্বাচন। এবং আমাদের এখানে যেটা হয়, আপনি দেখছেন যে জনাব তারেক রহমানকে পায়ে সালাম করার জন্য একজন গিয়েছিল, উনি জি, উঠাই দিয়েছিলেন। আমি এটাকে সাধুবাদ জানাই যে উনি এই ধরনের ব্যক্তি পূজাকে একটু দূরে রাখার চেষ্টা করেছেন। জি, আর এর আগে আহ, জি 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 জি, জি, একটু কাটে বলতে দিতে হবে, একটু এটা খুব জি, প্লিজ। গুরুত্বপূর্ণ। তো
তো এখন যেখানে তো মনে করেন যে ওই যখনই নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে, তখন এই সরকারের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারা মনে করলো আরে এ তো দেখলে এই সরকার কয়দিন আছে তা ঠিক নাই, সুতরাং ওই যে যারা আসবে তাদের সাথে লাইন আপ করি। এইটা করতে গিয়ে প্রশাসনের এই ১.৫ বছরের যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয় নাই, এবং প্রফেসর ইউনূসের সরকারের যে অ্যাচিভমেন্ট সেটা আরো বেশি হতে পারত। এই যে আপনি আজকে বেরিয়ে গত ২ দিন ধরে আসছে যে চিটাগাং পোর্টে এ যাবৎকালের সর্ববৃহৎ রাজস্ব আহরণ হয়েছে। জি, জি, আমার মনে হয় এটাই আমেরিকা বুঝতে পেরেছে এবং এর জন্য তারা ডক্টর ইউনূসের বসি প্রশংসা করেছে। এবং দ্য ওয়াশিংটন পোস্ট যে কলামটা লিখেছে, যদিও মার্কিন কূটনীতিক ভারত নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু ওয়াশিংটন পোস্ট আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান এটা নিয়েছে। কুগলম্যান বলেছেন যে জামাত ইসলামীর প্রতি আমেরিকানদের আকৃষ্টতা আমেরিকা এবং ভারতের মধ্যে নতুন ফাটল তৈরি করতে পারে। পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সংঘাত, রাশিয়ার তেল ক্রয়, আমেরিকার সঙ্গে অসমাপ্ত বাণিজ্য চুক্তি এবং অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে ইতিমধ্যেই দুই দেশের সম্পর্ক শেষ। বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় হচ্ছে জামায়াত। তো এটাকে তারা নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে। আপনি কি আসলেই মনে করেন যে না, আমি এটা মনে করি না। আমেরিকা জামাতকে না, আমি সমর্থন মনে করার করি কারণে না। ভারতের আমি এটা সঙ্গে মনে করি না। কেন মনে করেন না? আমি এটা মনে করি না। কারণ আমি বলি শুনেন, এই জামাতকে নিয়ে জুজুর ভয় এই ভারত দেখাবেই। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, দেখেন আমরা এই দেশের মানুষের প্রেক্ষাপটে, মন মানসিকতার প্রেক্ষাপটে আমাদের বিবেচনা করতে হবে। আমরা বিদেশ থেকে আমদানি করে আমাদের প্রশাসক নিয়োগ করতে পারবো না। আমাদের প্রতিনিধি বানাতে পারবো না। তো এই জনপদের মানুষের মানে খুব দ্রুতই তাদের কিবলা বদলায়। কিন্তু জামাত ইসলাম মোটামুটি তাদের যেমন তারা দুটা ২০০৬ সালে ২০০১ থেকে ৬ সালে বিএনপি অ্যালায়েন্সের যে ২ টা মন্ত্রণালয় ছিল, এই ২ টো মন্ত্রণালয়ের কোনো বদনাম কিন্তু মানে দুর্নীতির কথা শোনা যায় নাই। মন্ত্রীরা দুর্নীতির সাথে জড়িত এরকম কোনো তথ্য কিন্তু কেউ এ যাবৎ প্রমাণ করে নাই। সে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে এবং পরবর্তীতে বিএনপি এখন যে অবস্থায় আছে তারাও এই বিষয়গুলো নিয়ে তারা মেজর জামান, বাংলাদেশে জামাতের উত্থান নিয়ে কিন্তু ভারতের দুশ্চিন্তা আছে। আমি সেটাই আসছি। একটু দয়া করে একটু হলো। আমি সেটাই আসছি। তো একটা দলের তারা ২ টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং এগ্রিকালচার মিনিস্ট্রি এবং ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি মানে শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ ২ টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, এবং যেখানে সাধারণত আপনার মনে আছে শিল্প মন্ত্রণালয়ের পাট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় এই যে কাদের সিদ্দিকী সাহেবের ভাই লতিফ সিদ্দিকী উনি ওই যে কোনো একটা শিল্প গোষ্ঠীকে ওই জমি লিজ দিয়েছেন না বা বিক্রি করে দিয়েছেন এরকম কিছু, কিন্তু জামাতের কোনো কিছু নাই। এবং আপনি অবাক হবেন, আমাকে একজন খুব সরকারের দায়িত্বশীল ব্যক্তি আমাকে একটা কথা বলেছিলেন, এই জিনিসটা একটু দয়া করে ভালো করে শুনবেন। কোন সরকারের? মানে ওই না, বিভিন্ন সময়ে সরকারের ছিলেন আর কি, বিভিন্ন সময়ে সরকারে ছিলেন। তো জামাতের এই যে মতিউর রহমান নিজামী সাহেবের ওনার একজন উনি যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হলেন তখন ওনার একজন সচিব ছিলেন, উনি হচ্ছে হিন্দু, আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তো ওই ভদ্রলোক মনে করছে জামাত ইসলামের নিজামী সাহেব এই মন্ত্রণালয়ের দায়িত্বে, আর আমি কি এখানে কিভাবে থাকবো। ওই ভদ্রলোক ওনার যতদিন চাকরি ছিল শিল্প মন্ত্রণালয়ে খুব সুষ্ঠুভাবে কাজ করে গেছেন এবং কোনো তার অসুবিধা হয় নাই। অর্থাৎ এই একটা ক্ষেত্র আপনি দেখেন প্রমাণ যে প্রশাসনে হিন্দু হচ্ছে আপনার সচিব আর মন্ত্রী হচ্ছে মতিউর রহমান নিজামী, এবং তাদের কোনো মানে উনি যে অন্য ধর্মাবলম্বী সেটা বুঝতেই পারেন না। উনি শুধু বলছেন যে আপনার কাজ আপনি সুষ্ঠুভাবে করবেন, আপনি কোন ধর্মের সেটা কোনো বিষয় না। তো এই যে দেখেন এটা প্রমাণিত যে এই জামাত ইসলাম সম্পর্কে ওই যে আমরা বৃহত্তর পরিসরে যেটা আলাপ করছিলাম যে মৌলবাদী, ভারত মৌলবাদী কেন বলে? কারণ অন্যান্য দলকে যেভাবে কেনা যায় বা অন্য দলকে বিভিন্নভাবে
প্রভাবিত করা যায়, জামাত ইসলামকে ওইভাবে প্রভাবিত করা যাবে না। সুতরাং একটা স্লোগান কি, ওই যে মৌলবাদী, মৌলবাদী শব্দটার সবচেয়ে বেশি বাজার পেয়েছিল ওই আপনার 9/11-এর পরে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2000 সালে যে আপনার ইয়ে হয়েছিল, ওই যে কি বলে যে পেন্টাগনে বিমান হামলা, সরি, যে পেন্টাগনে হলো, তারপরে আপনার টুইন টাওয়ারে হামলা হলো, ওই সময়ের পর থেকে তখন মৌলবাদী কথাটা খুব বেশি প্রচলিত ছিল। এবং ভারত এই শব্দটা, এই মৌলবাদী শব্দের আপনার যে আবেদনটা কিন্তু এই আপনার 2016-17 থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। এবং এইটার আবরণে আপনি যদি খেয়াল করে দেখেন, যত বেশি কিলিং গুলো হয়েছে এবং গুম হয়েছে, তার একটা বড় অংশ এই যে জামাতে ইসলামীর ঘরানার, সে ছাত্র ফ্রন্ট হোক বা মূল দলের হোক। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না যে ওই সময়ে কেউ যদি সাধারণত একটা ওই আমরা একটু টুপি দাড়ি বা পোশাক একটু ইসলামী ঘরানার যে ধরনের পোশাক সাধারণত পরা হয়, ওইটা পরাটাও একটা অপরাধ ছিল। বুঝলাম, কিন্তু আমরা প্রশ্ন থেকে দূরে সরে যাচ্ছি। মানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নষ্ট হবে না কেন, এটাই। আচ্ছা, আমি বলছি শোন, আগে এক সময়ে এই প্রেক্ষাপটটা বিবেচনা খুব দরকার ভাই। আপনি ওই যে 9/11-এর ঘটনাটা, এবং সেই সময়ে আমেরিকা মনে করলো যে এই ভারতকে তাদের দরকার। তো ভারতকে দরকার হলে তারা, ভারতের একটা চাহিদা হচ্ছে, ঠিক আছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী, সুতরাং বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু করতে হলে আমাদের সাথে আলোচনা করতে হবে। এই ধরনের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আমেরিকান প্রশাসনের সাথে হয়। অর্থাৎ আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা শুরু করে এবং সর্বনাশটা তখনই হয়। তো এখন আমেরিকা বুঝতে পারছে যে না, এটা তাদের জন্য খুব ভালো হয়নি। এই জন্য তারা বলছে যে না, আমরা আমাদের দৃষ্টিতে বাংলাদেশকে দেখব, আমি অন্যের দৃষ্টিতে, আমি লেন্স দিয়ে আমি বাংলাদেশকে বিচার করব না। তো বাংলাদেশ একটা সেপারেট এন্টিটি অস্তিত্ব, ভারত একটা সেপারেট অস্তিত্ব। কিন্তু ভারতের হচ্ছে এই যে গত 15 আর 17 বছর গড়ে তারা দারুণভাবে এই দেশে প্রভাব বিস্তার করার ফলে তারা ওই কোনো কিছু হলেই ওই যে মৌলবাদী কথাটা বলে। এবং আপনি দেখবেন যে পশ্চিমা দেশগুলোর কাছে এই ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, এই শব্দটা কিন্তু তাদের কাছে খুব পপুলার। তো সেইটা এই শব্দটা বেশি ব্যবহার করে। তো এই জন্যে ভারত, আমেরিকা যদি আমাদের সাথে স্টেট টু স্টেট ডিল করে ভারতের মাধ্যমে না, তাহলেই ভালো হয়। কিন্তু মাঝখানে এটা হয়ে গেছিল, তার ফলে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছিল। এবং তার ফলেই কিন্তু আপনি শেখ হাসিনার 2014 সালের নির্বাচনের সময় সুজাতা সিং এসেছিল নির্বাচন, এরশাদ সাহেবকে রাজি করানোর জন্য যাতে নির্বাচনে যায়। এবং তারপরে নির্বাচনে কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটা আপনারা জানেন। এবং এই নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, যদিও ভারত নিজে গণতান্ত্রিক দেশ, কিন্তু এই দেশে যে গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে তারা কোনো কিছু বলে নাই। তো এখন এই জিনিসগুলো সামনে আসাতে আপনার ভারত একটু বিব্রতকর অবস্থায় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রফেসর ইউনূসের সারা বিশ্বে ওনার যে ইমেজ, সেই ইমেজটাকে ফুটা করার মতো সক্ষমতা ভারতের নেই। এবং প্রফেসর ইউনূস এখন দায়িত্বে। তাহলে ভারত কূটনীতিকদের পরিবারকে উইথড্র করলো কেন, আপনার কি মনে হয় হঠাৎ করে? আচ্ছা, কূটনীতির পরিবার, এটা হচ্ছে আমার কাছে এটা হচ্ছে অন্য কোন দেশের কোনো বিপদ সংকেত বা অন্য কিছু নাই। তারা অন্য কোনো দেশের কূটনীতির ক্ষেত্রে এই কাজটা করছে না, ভারত এটা করছে। এরা একটা পরিস্থিতি তৈরি করার জন্য, এবং না বাংলাদেশের অবস্থা খুব খারাপ বা এরকম যে কোনো আমাদের নিরাপত্তার অভাব। আসলে বাংলাদেশের নিরাপত্তা, আমি বাংলাদেশের ঢাকার রাজধানীতে রয়েছি। নির্বাচনের আগে কিছু এদিক ওদিক গন্ডগোল হবে, এটা হয়। আপনি বিএনপির আভ্যন্তরীণ কন্দলের কারণে প্রায় 200 জন লোক নিহত হয়েছে, আহত কত হয়েছে তার হিসাব নাই। আর সুতরাং আন্তর্দলীয় কন্দল তো হবেই, কারণ এখানের কালচার হচ্ছে যিনি একবার এমপি হন সেই এলাকার উনি একজন প্রশাসক হয়ে যান, অলিখিত প্রশাসক।
সুতরাং তাহলে সবকিছু আপনার কি মনে হয় যে মানে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে প্রমাণ করার জন্যই একতরফাভাবে কূটনীতিকদের পরিবারকে প্রত্যাহার করে নিল বাংলাদেশ থেকে? আচ্ছা, ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার কোনো সুযোগ নেই। কারণ ব্যর্থ রাষ্ট্র করতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে। সেই জিনিসটা এখানে নাই। কাজেই ভারত চেষ্টা করলে হবে না। এরা একটা ইস্যু তৈরি করা আরকি। একটা মানসিক চাপ তৈরি করা। আমার মনে হয় না যে এটাতে উনারা খুব বেশি স অ্যা আপনি সফল হবেন। ধন্যবাদ। আপনি দেখেছেন সাম্প্রতিক সময় পাকিস্তান বাংলাদেশ খুবই ভালো সম্পর্ক এবং আইসিসিতে গতকালকে যেটা ভোটাভুটি হলো সেখানে প্রত্যেকটা দল বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিল এক্সেপ্ট পাকিস্তান, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে। তো পাকিস্তানের সঙ্গে আবার আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক, ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক। এখন আপনার কি মনে হয় এই যে জামাত ইসলামের প্রতি আমেরিকার এত প্রীতি, এত ভালোবাসা, এর পিছনে পাকিস্তানও জড়িত? পাকিস্তান হয়তো আমেরিকাকে বলেছে যে জামাতের সঙ্গে তোমার সম্পর্ক ভালো করো, বা এরকম কিছু একটা হতে পারে কিনা? আমি প্রীতি শব্দটা ব্যবহার করার পক্ষপাতী নই। আমি ভালো সম্পর্ক হয়েছে এবং পাকিস্তানের সাথে এই যে ভালো সম্পর্কের সূত্রটা এই যে ৫০ দশকের শুরুতে যখন কোল্ড ওয়ার মানে শুরু হয়ে গেছে, তখনই পাকিস্তান একটা তার ভূ রাজনৈতিক অবস্থানের কারণে পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হয়ে গেছে। তো এবং তখনই তারা CO2 এগ্রিমেন্ট করছিল। তারপরে আপনার এই যে আফগানিস্তানের সোভিয়েত ইনভেশনের পরে এই যে ১৯৮০ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত ৮ বছরের বেশি ৯ বছর পর্যন্ত যে ওখান থেকে উৎখাত করলো সোভিয়েতদেরকে। তো সেখানে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ লঞ্চিং প্যাড ছিল। সুতরাং আমেরিকাকে পাকিস্তানকে অনবোর্ড নিতে হয়েছিল। আবার যখন সোভিয়েত ইউনিয়ন চলে গেল আফগানিস্তান থেকে, তখন আস্তে, আস্তে কিন্তু আবার পাকিস্তানের আবেদনটা আমেরিকার কাছে কমে গেল। আবার যখন এই যে ২০০১ সালে আমেরিকা আক্রমণ করল আফগানিস্তান, তখন পাকিস্তান আবার গুরুত্বপূর্ণ হলো। মানে মানে এটা এর বাইরে খুব প্রেফার্ড একটা না, আমার জাতি না, হিসেবে আবির্ভূত হলো। আমার প্রশ্নটা হলো যে একটু 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 বলতে দিতে হবে। একটু বলতে দিতে হবে। এখন হচ্ছে কি, এখন যেটা অবস্থা হয়েছে, আমেরিকার ২ ফ্রন্টের আ আপনার যুদ্ধ করতে হচ্ছে কিন্তু। মানে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ তে। একটা হচ্ছে যে রাশিয়া সে যে সোভিয়েত ইউনিয়ন ১৯৯১ সালে ভেঙে যাওয়ার পরে মনে হচ্ছিল যে এখন ইউনিপোলার ওয়ার্ল্ড এর অধিপতি হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তারা আধিপত্য করেছে অনেকদিন। কিন্তু ২০১৭ পর থেকে পরিস্থিতিটা অন্যরকম শুরু হয়ে গেল। আবার সেই কোল্ড ওয়ার, যেটার ভার্সন বলা হচ্ছে 2.0, আবার সেই আপনি রাশিয়ার ফেডারেশন একদিকে, আবার এদিকে আবার চীনের অভ্যুদয় হলো। এখন হচ্ছে ৩ সুপার পাওয়ার যারা সার্বভৌম তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং বলা হয় এই ৩টা মাত্র দেশ পৃথিবীতে যারা সার্বভৌম সব অর্থে, বিকজ অর্থনৈতিক বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সমরনীতি বলেন, সবকিছুই তারা নির্ধারণ করে। এখন আমেরিকার প্রতিপক্ষ হয়ে গেছে রাশিয়া আর এদিকে চায়না। এবং চায়নার যে মানে এত দ্রুত মানে তার সমর শক্তি, অর্থনৈতিক শক্তি এই পর্যায়ে চলে গেছে যেটা আমেরিকা চিন্তাও করতে পারে না। এখন হয়ে গেছে, তো ওদেরকে চেক দেওয়ার জন্য এই স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয়গুলো এবার আসছে। মজার ব্যাপার হচ্ছে এই ফর দ্য ফার্স্ট টাইম পাকিস্তানের ইতিহাসে ৩ সুপার পাওয়ারের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো। রাশিয়ার সাথে ভালো, চীনের সাথে ভালো এবং আমেরিকার সাথে ভালো। এবং আমেরিকা সেখানে তারা নতুন খনিজের ব্যাপারে খুব আগ্রহ দেখাচ্ছে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর কারণে তারা পাকিস্তানকে নিচ্ছে এবং পাকিস্তানের অলওয়েদার ফ্রেন্ড, এবং বলছে যে মানে আয়রন ক্লাড ফ্রেন্ডশিপ। আর রাশিয়া আফগানিস্তান অস্থিতিশীল যাতে না হয়, কারণ আফগানিস্তান অস্থিতিশীল হলে সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা তারাও আবার তার তিক্ততার ভোগ করবে। সেই জন্য পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক। আবার পাকিস্তান কিছু সমরাস্ত্র রাশিয়ার থেকে কিনেছে। এই সব মিলায় পাকিস্তান
এমন এক পর্যায়ে এই মুহূর্তে আছে, 3টা সুপার পাওয়ারের সাথেই তার সম্পর্ক ভালো। না, আমার প্রশ্ন এটাই যে এখন কি পাকিস্তান আমেরিকাকে বলেছে কিনা যে তোমরা জামাতের ব্যাপারে একটু সদয় হও? এটা আমার প্রশ্ন আচ্ছা, ছিল। আচ্ছা, এই জায়গায় পাকিস্তানের রাজনীতিতে জামাত কিন্তু খুব বড় ফ্যাক্টর না। ওরা কয়টা সিট পায়। কিন্তু পাকিস্তান ডেফিনিটলি চায় যে ভারতের যে প্রভাব এবং ভারতের পেটের মধ্যে যে বাংলাদেশ ঢুকে গিয়েছিল, সেটা তো তার সুবিধার্থে সে চাইবে। এটা স্বাভাবিক। আপনি দেখেন যে চীনের রাষ্ট্রদূত সেই আহ, শেখ হাসিনার অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, ওই নির্বাচনগুলো মানে ফলাফল আহ, মানে তার পরের দিন সকালে এই সোনার নৌকা নিয়ে কিন্তু চীনের রাষ্ট্রদূত গেছিল। তো এখন ওই রাষ্ট্রদূত মনে করছে যে তার দরকার হচ্ছে ব্যবসা দরকার, বাংলাদেশে তাদের অবস্থান শক্ত করার দরকার। আর হাসিনা হচ্ছে খুব চালাক ছিলেন উনি। উনি চীনকেও গুড হিউমারে রাখে, আর ভারতকে বলে আরে ওরা ওদের করতে দাও, আমার তো টাকা দরকার, আমার ইনফ্রাস্ট্রাকচার করার জন্য তোমরা তো টাকা দিতে পারবে না, ওদের টাকা দরকার আমার, ওরা আসুক, আমি তো তোমাদের সাথে আছি। এই সব মিলে উনি একটা ট্রিক্স করেছিলেন, বাট ওরা তো আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে। তো এখন পাকিস্তান চাইবে এটা হওয়ার জন্য, চীনও চাচ্ছে। এখন এই প্রসঙ্গে আপনি একটু হয়তো পরে প্রশ্ন করবেন বা আমি এই সাথে উত্তর দিয়ে দিচ্ছি। আমেরিকার যে তিনি রাষ্ট্রদূত বর্তমানে এসেছেন, উনি বেন ক্রিস্টেনসেন। রাইট, শুনি চীনের সাথে সম্পর্কের ব্যাপারে আমার কাছে খুব ওই কথাটা ওনার কাছে আমার কাছে খুব মানে প্রাজ্ঞ মনে হয়নি। কারণ আহ, উনি একটা দেশকে এইভাবে বলতে পারেন না, চীন তো নিষিদ্ধ ঘোষিত দেশ না। মনে করেন যে দর্শকদেরকে একটু বলে রাখি ব্যাপারে, জি, মানে গতকাল বিকালের রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন আমেরিকার, তিনি জি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকরা প্রশ্ন করেন যে চীনের ক্রমবর্ধমান প্রভাব। তখন বেন ক্রিস্টেনসেন বলেন যে আমি উদ্বিগ্ন এবং আমার সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে এবং চীনের সঙ্গে যুক্ত হওয়ার যে ঝুঁকি রয়েছে বাংলাদেশের কাছে আমি স্পষ্টভাবে সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং জবাবে এরপরের দিনই চীনা দূতাবাস কঠিন প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে মানে চীন বলতেছে চীন ও বাংলাদেশ সহযোগিতা দুই দেশ এবং জনগণের বিষয়, এখানে আমেরিকার হস্তক্ষেপ বা আঙ্গুল তোলার সুযোগ নেই। আমেরিকাকে তাদের দায়িত্ব বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানাই। তাদের বাংলাদেশকে বাদ দিয়ে নিজেদের মানে বাংলাদেশের পক্ষে উন্নয়নের পক্ষে সহায়ক হয় এইরকম কর্মকাণ্ডে মনোযোগ দিন, কার সঙ্গে সম্পর্ক মর্যাদা দরকার নেই। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে এরকম দেখি। মানে মানে আমেরিকা চীন বাংলাদেশ নিয়ে মুখামুখি, তার মানে কি? আপনার কাছে প্রশ্ন যে আমরা আসলে এই মানে এই মানে বড় বড় শক্তিগুলোর যে যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রে আমরা পরিণত হলাম আমরা বাংলাদেশ। আমার মনে হয় না যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, প্রত্যেক দেশই তার স্বার্থ দেখবে। তবে এইরকম তো আগে দেখিনি, পাল্টাপাল্টি না, এরকম। না, এটা শোনেন, সবসময় তো একই যুদ্ধ তো একইভাবে আসে না ভাই। আপনাকে রাজনৈতিক বা আন্তর্জাতিক রাজনীতিগুলো ক্রমান্বয়ে বদলে যায়, একটা বিশেষ পরিস্থিতিতে এক এক দেশের সাথে সম্পর্ক এক এক রকম হয়। সুতরাং আপনার মনে আছে যে ভিয়েতনামে এই আমেরিকা ছেষট্টি সাল থেকে 1975 সালের নভেম্বর পর্যন্ত যুদ্ধ করছে না, মানে ওই কেমিক্যাল অরেঞ্জ ব্যবহার করছিল যেখানে এখনো ফসল হয় না। তো সেখানে তারা বন্ধু হয়ে গেছে। জাপানে অ্যাটমিক বোমা ফেলার পরেও জাপানের সাথে ইউএস এর কত বাণিজ্যিক সম্পর্ক দেখে, এবং এখন তারা স্ট্র্যাটেজিক অ্যালাই। তো এইগুলো হবে, আমি এটাকে খুব একটা বেশি বড় করে দেখি না। তবে আমার মনে হয় যে রাষ্ট্রদূত বোধহয় একটু একটু কেন যেন একটু কাঁচা কথা বলেছেন। উনি বোধহয় এটা না বললেও পারতেন। এটা উনি উনার পর্যায়ে বলেন, কতগুলো সব কথা অনেকগুলো ডিপ্লোমেসিতে অনেক জিনিসগুলো সামনে বলতে হয় না। আমার মনে হয় সবাই ট্রাম্পকে ফলো করতেছে, হ্যাঁ? ডোনাল্ড ট্রাম্পকে সবাই ফলো করছে। দর্শক, ওরকম রাইট, রাইট। জি, জি। তো এইজন্যে আমার মনে হয় না যে ওটা একটা বড় ইস্যু। তবে আমি ছোট্ট একটু কথা ২-১ টা কথা যোগ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। সেটা হচ্ছে বাংলাদেশে ১২ই অ্যা ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনটা সব নির্বাচনই গুরুত্বপূর্ণ, বা এই নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নির্বাচনটা একটা মানে মানে বিপ্লবের পরে একটা নির্বাচন হতে যাচ্ছে। মন মানসিকতা এবং এখানে যারা কিশোর যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, তারাও নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের একটা প্রত্যাশা আছে। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ জানানো যে এ মানে
আমার মনে হচ্ছে, আমার বিবেচনায় 35%-এর উপরে ভোটাররা প্রথমে সুষ্ঠু একটা নির্বাচনে তারা ভোট দিতে যাচ্ছে। সো এই 35%-এর মন মানসিকতা, এরা কিন্তু এরকম না বাপ একটা দলকে ভোট দিত আর ছেলেও সেটা দিবে, নট দ্যাট। এই জেন জি বা যারা ভোট দেয় নাই, তারা কিন্তু এই ব্যাপারে তারা নিজস্ব স্বকীয় মতামতের প্রেক্ষিতে ভোট দিবে। এবং সেই অর্থে আগে যে ধরনের ভোট ব্যাংক ফ্যাসিলিটি ছিল, এবং এই যে নির্বাচন, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন হলো 5টা নির্বাচনে, একটা দল কি করলো, তারা সেই আগের মতো বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা, সুতরাং উনি যাচ্ছে, ওনার পিছনে মানে তার কর্মী বাহিনী হাঁটছে। আর যে পার্টি জিতলো তারা হচ্ছে প্রত্যেকে ম্যান টু ম্যান অ্যাপ্রোচ করে তাদের কাছে পৌঁছাইছে। ওই বড় ভাইয়ের দেখে কোনো মিছিলে তারা, কোনো মিছিল হয় নাই, কোনো বিজয় মিছিলও করে নাই। এবং একই পদ্ধতি এই নির্বাচনের ক্ষেত্রেও হচ্ছে। সুতরাং এই নির্বাচনের প্রক্রিয়াটা, আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এখানে প্রিএমটিভ, অর্থাৎ আগের থেকেই অনুমান করে এই ধরনের সমস্যা হতে পারে, সেজন্য তারা সবাইকে সতর্ক করছে। সতর্ক করছে যেভাবে নির্বাচনে যাতে করে কোনো কারচুপি না হয়। এমনকি করেছেন, এবং সেখানে উনি বলে আসছেন যে পুলিশ মানে আইন শৃঙ্খলা বাহিনী যেন ভোট কেন্দ্রে না যায়। তো এই অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও কিছু ত্রুটি থাকবে। তা আমরা এখন এখন একটা বিষয় আমার এটা মনে হচ্ছে, নির্বাচন নিয়ে একটু সমস্যা হতে পারে, যে ঋণ খেলাপিরা তারা প্রার্থী হয়েছে এবং দ্বৈত নাগরিক যেটা সংবিধানে নাই, সেই সেটাও তারা অনেকেই ক্লিয়ারেন্স পেয়েছে শুনলাম, বেশ বড় অংশ। আমাদের আবার আমাদের বিদ্রোহী হাতে প্রার্থী, এই সব মিলায়ে জি, জি। আমাদের আমার এটাই আমাদের শেষ হাতে আমার কিন্তু কথা। আমাদের সুতরাং হাতে সময় খুব কম। এখানে আপনি আমি শেষ। যেটা বলতেছি যে জি, যে আ আসলে এই যে মার্কিন দূতাবাসের ভিতরে যেই গোপন আলাপটা, এটা আসলে ৪ জন আ নারী সাংবাদিক ছিল। তার ভিতরে একজন নারী সাংবাদিক, তিনি একটা টেলিভিশনের টক শো উপস্থাপিকা। তার নামের ১ম অক্ষর ক, আকার, কা দিয়ে শুরু। তো তিনি গোপনে আসলে মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন। কারণ যদিও মার্কিন এমবাসিতে মোবাইল ফোন নেওয়া যায় না, বাট সাংবাদিকদের ক্ষেত্রে মাঝে মধ্যে অ্যালাউ করে। উনি নিয়ে এই গোপন কনভারসেশনটা, উনি যেটা রুদ্ধদ্বার বৈঠক, এটার কনভারসেশনটা উনি রেকর্ড করে আসলে ২ জন সাংবাদিককে উনি দেন। এবং এই টক শো মহিলা কিন্তু হচ্ছে বিএনপি ঘরানার সাংবাদিক। তো এই মহিলা আবার ২ জন বিএনপি ঘরানার সাংবাদিককে ট্রান্সফার করেন। একজনের নামের ১ম অক্ষর হচ্ছে জরসুকা জু, আরেকজনের নামের ১ম অক্ষর হচ্ছে মরসুকার মু। এই ২ জন আবার এই ওয়াশিংটন পোস্টের যেই মানে এই ইন্ডিয়া ব্যুরো চিফ প্রাণশু ভার্মা, তাকে আবার এটা দেন। কারণ ওয়াশিংটন পোস্টে একটু রিপোর্টটা করালে একটু ইয়ে হয়, একটু মানে মানুষ দেখে এটা, কারণ ওয়াশিংটন পোস্ট একটা ইন্টারন্যাশনাল মিডিয়া। তো এটাই হচ্ছে মূল স্টোরি। তো এই প্রাণশু ভার্মা, তিনি আবার এটার সঙ্গে একটু ওই ভারতকে এড করে দেন, যে আসলে এটা এই গুড় লাগাই দিয়েছে। হ্যাঁ, উনি নিজে জামাত যদি ভারতীয় তো, যে এজন্য আমেরিকা গুড় জি, লাগাই দিয়েছে। যে যদি আমেরিকা জামাতকে চায় তাহলে ভারত কি মনে করবে? তো এই হচ্ছে গিয়ে স্টোরি। তো এখন যদিও এই ২ জন মানে একজন মহিলা সাংবাদিক, ২ জন পুরুষ সাংবাদিক, যেহেতু বিএনপি ঘরানার, এদের উদ্দেশ্যই ছিল যে বুঝানো যে দেখো, যে আমেরিকা জামাতকে চায় ক্ষমতায় আসুক। তার মানে হচ্ছে জামাতের জনপ্রিয়তা কমানো। কিন্তু আবার মানে অনেকে মনে করতেছে যে এতে আরো জামাত জনপ্রিয়তা বেড়েছে। তাদের একটা, তারা মানুষকে বুঝাতে পেরেছে যে দেখো, আমাদেরও কিন্তু ওয়েস্টার্ন অ্যাকসেপ্টেন্স আমরা পেয়েছি। তো জি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটা দিল, এটা তো একদম স্পষ্ট যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক, এবং তারা বিএনপিকে অলরেডি দুর্নীতিবাজ বলে তকমা দিয়েছে। অ অ মানে আপনি দেখলেন। তো এই রিপোর্টটা আসলে জামাত ইসলামের জন্য ভালো হলো নাকি খারাপ হলো? আমার মনে হয় ভালো হয়েছে এই কারণে যে অ্যা ওই যে জনপ্রত্যাশাটা আছে না, যে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে বিএনপি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, জাতীয় পার্টি ছিল ক্ষমতায়। এবার দেখি না জামাত কেমন করে। তো এইরকম একটা, আর আরেকটা ছোট্ট জিনিস নোক্তা যোগ করি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই অঞ্চলে আমেরিকা নতুনভাবে তার একটা মানে অবস্থান তৈরি করার জন্যে চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত মানুষজন দিয়ে
করা তাদের জন্য কঠিন, যাদের বদনাম আছে তাদের নিয়ে কঠিন। সুতরাং জামাতের একটা ক্লিন ইমেজ আছে, সে যে যাই বলুক না কেন তার শত্রু বলতে পারবে না যে সে একটা দুর্নীতিবাজ দল। তো সেই অর্থে আমার মনে হয় এটা তাদের পালে বাতাস লাগবে। তবে আমি কোন সরকার সরাসরি এভাবে বলবে না যে আমরা চাই জামাত আসুক। তারা বিভিন্ন দলের সাথে এনগেজমেন্ট করছে। তবে এই কথাটার ওই যে পুরা টেক্সটটা এই জন্যে যে আউট অফ কনটেক্সট যদি একটা সেন্টেন্স বা একটা শব্দ তুলে দেওয়া হয় তাহলে ভুল ব্যাখ্যা করার সুযোগ থাকে। ওখানে অনেকগুলো কথার ভিতরে উনি হয়তো এইটুকু রেকর্ড করেছে এবং এইটুকু ফাঁস করছে, যাতে করে এটা সেন্সিটাইজ হয়। আমার মনে হয় এই ধরনের কাজ ঘটছে। জি, অনেক অনেক ধন্যবাদ। তবে একটা কথা আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে অনেকেই মনে করে যে ভারতের সবচেয়ে পছন্দের দল আওয়ামী লীগ, আর যেহেতু আওয়ামী লীগ নাই কাজে আপাতত একটু বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির সঙ্গে রফা-দফা করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে মানে এটা ভালো হবে, সহজ হবে। আবার আজকের কনভারসেশনে প্রমাণিত হলো যে আমেরিকা আসলেই চায় জামাত ইসলাম ক্ষমতায় আসুক। এমত অবস্থায় বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতি, ভূ-রাজনীতি সবকিছু জমে উঠেছে এবং আর মাত্র অল্প কটা দিন বাকি আছে। গতকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচনটা আসলেই খুব জমে উঠেছে বলেই আমার বিশ্বাস। আপনার কি মনে হয়? আমার বলে দিতে হবে আপনার সাথে আমার একটু দ্বিমত আছে। কোন মানে বিষয়ে? বলা হচ্ছে কি আপনি যদি বলেন যে জামাতের এমনি ফিল্ড ভালো, অনেক ফিল্ড ভালো। আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আপনি যদি বলেন যে আমেরিকা চাইছে বলে আমেরিকা জামাত ভালো করছে তাহলে কিন্তু জামাতের ক্রেডিবিলিটি কিছুটা নষ্ট হবে। ঠিক এইভাবে না? আমরা বরং এইভাবে বলতে পারি যে জামাত সম্পর্কে যে পশ্চিমাদের যে একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আসলে নাই। এখন সেই প্রশ্ন উঠে গেছে। জামাত যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে উঠে আসতে পারে তাদের সাথে পশ্চিমা শক্তিগুলো কাজ করতে তাদের কোনো অসুবিধা হবে না। ওই মৌলবাদ বা ওই তকমা দিয়ে জামাতের কে খাটো করা যাবে না বা তার যদি বিজয়ী হয় সে বিজয়কে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এটা আমার মূল্যায়ন। জি, আমিও আপনার সঙ্গে একমত এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে জনগণই সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় আসবে। জি। নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।